হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11-এর পর্ষদের মডেল কোয়েশ্চেন পেপার করব এবং 8 নম্বর ও 9 নম্বর মডেল সেটটা সলভ করব। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তাই তোমাদের পরীক্ষার আগে আমি 3টে করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি এই কোয়েশ্চেনগুলো সবই দেখলাম। আগে যেসব সেটগুলো করানো হয়েছে সব সেট সেম ধরনের কোয়েশ্চেনে কিন্তু রিপিট হচ্ছে আর কি। ঠিক আছে, তো কয়েকটা সেট যদি তুমি ভালো করে করতে পারো তাহলে দেখবে যে বাদবাকি সেটগুলো অটোমেটিক হয়ে যাবে। তো তোমরা একটু বই ভালো করে পড়ো, দেখবে বইয়ের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেনের আনসার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা ভালো করে বই পড়লেই কিন্তু সমস্ত কিছু আনসার পেয়ে যাবে। তো দেখো, আমি খুবই তাড়াতাড়ি জিনিসটা সলভ করে দেবো, কারণ তোমাদের হাতে বেশি সময়ও নেই। ঠিক আছে, তো ফালতু সময় একদম নষ্ট করবো না আমরা। তো সেকশন এতে দেখো, সেকশন এতে 2 নম্বরের কোশ্চেনটা কী বলছে, বলছে ঘনত্ব, ভর ও আয়তন বলে দিয়েছে। বলছে রো ইকাল টু এম বাই ভি, এই সম্পর্ক দ্বারা সম্পর্কযুক্ত প্রমাণ করো যে গামা ইকুয়াল টু -1/ρ ইন্টু ডি রো বাই ডিটি। একদম সিম্পল কোয়েশ্চেন। দেখো আমি সলভ করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আমরা সলভ করে ফেলতে পারি। অ্যাকচুয়ালি আমরা ভলিউমের যে ভলিউম বা আয়তনের কিন্তু প্রসারণ আমরা জানি, রাইট? তাহলে সেটা কী হয়, ভি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইন্টু 1 + গামা ইন্টু ডেল্টা টি হলো। তাহলে এখান থেকে দেখো, আমি যদি এই ভিটাকে ভেতরে ঢুকিয়ে দিই তাহলে ভি প্লাস ভি ইন্টু গামা ইন্টু ডেল্টা টি হবে, এবং সেই ভিটাকে বাদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এইখানে দেখো ভলিউমের তুমি চেঞ্জ পাচ্ছ, পরিবর্তন পাচ্ছ, রাইট? আমাদের দরকার ভাই গামা। তাহলে গামা ইকালটা আমরা কি লিখতে পারি, যে ভি প্রাইম মাইনাস ভি ডিভাইডেড বাই ভি ইন্টু ডেল্টা টি। তাহলে এই যে ভি প্রাইম মাইনাস ভি, এটাকে আমরা ডেল্টা ভি লিখতে পারি, রাইট? আর 1/ভি থাকছে, ডেল্টা টি মানে ডেল্টা টি। এবার এই দুটোকে আমি জাস্ট এরকম কনসিডার করে নিয়েছি। ডেল্টা ভি মানে আমি ইনফাইনাইটসিমাল কেস ধরে নিয়েছি এখানটায়, মানে তুমি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ধরলে পরে কি আমরা এই ডি এর ফর্মে লিখতে পারি। জাস্ট এখানে ওরকম অত কিছু ভাবার দরকার নেই। এটাকে তুমি ডি ভি ধরেছো আর এটাকে তুমি ডি টি ধরেছো। ঠিক আছে, মেনলি এটাকে আমরা ইনফাইনাইটসিমাল ব্যাপার ধরে নিই, যে ডেল্টা টি টেন্স টু যদি 0 হয় তাহলে পরে আমরা ডিভি বাই ডিটি বলতে পারি আমরা। ওকে, এটা তো এটাই আমরা এখানে করেছি। এবার দেখো, আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলেনি, এটাও কিন্তু বলতে পারে। আমাদের প্রমাণ করতে বলেছে রো দিয়ে। তাহলে রোর সাথে ভলিউমের একটা ডেফিনেশন আমরা জানি কি, রো মানে কি, ডেন্সিটি, রাইট? ডেন্সিটি এক হলে মাস পার ইউনিট ভলিউম, সেটা আমরা এখানে লিখেছি। সো ভি ইকুয়াল টু এম বাই রো হয়। এবার দেখো এখানে ভলিউমে চেঞ্জ করেছি, ঠিক আছে, জাস্ট এটা ডেরিভেটিভ করেছি। এম তো ভাই কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট থাকলো। তাহলে রোটা এখানে কি হবে দেখো, এম ইন্টু রো টু দি পাওয়ার -1 হবে। তাহলে রো টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে -1 আগে চলে আসলো, রো টু দি পাওয়ার -2 হবে, সেটাকে নিচে নিয়ে চলে এসেছি, ইন্টু ডি রো হয়ে গেল। ওকে, তাহলে ডিভির জায়গায় আমরা জাস্ট এই মানটা বসাতে পারি, আর ভি এর জায়গায় আমরা এই মানটা বসাতে পারি। হলো, এখানে বসিয়ে ক্যালকুলেশন করেছি, আমাদের আনসার চলে এসছে। একদম সিম্পল জিনিস, ক্যালকুলেশন তোমরা করতে পারবে। হয়েছে। এটাকে আরেকটা মেথডে করা যেতে পারে, সেটা কি, একদম সিম্পল মেথড, যেটা কি রোড যে চেঞ্জ হয়, মানে অ্যাকচুয়ালি আমরা সবাই জানি টেম্পারেচার ইনক্রিজ করলে পরে ডেন্সিটি কিন্তু ডিক্রিজ করে। ঠিক আছে, তাই জন্য এখানে একটা মাইনাস সাইন এসছে। এইখান থেকে তোমরা কিন্তু এই গামার ভ্যালু বের করতে পারবে, একদম সিম্পল, তোমার এই ভ্যালুটা চলে আসবে ডিরেক্টলি। ঠিক আছে, কারণ এখানে মাইনাস সাইনটা এখানে ইম্পর্টেন্ট, কারণ কি টেম্পারেচার ইনক্রিজ করলে পরে ডেন্সিটি হ্রাস পায়, তাই আমরা এখানে মাইনাস সাইন ইউজ করি। ওকে, তো সেজন্য দেখো এখানে একটা মাইনাস সাইন থাকবে, সুতরাং -1/ρ ইন্টু ডি রো বাই ডিটি হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ডটা কি বলছে, অথবার কোয়েশ্চেন বলছে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতা বিকিরিত করে। ভালো কথা। বলছে যদি ব্যাসার্ধ অর্ধেক, উষ্ণতা দ্বিগুণ করা হয় তবে বিকিরিত ক্ষমতার মান কত হবে। একদম সিম্পল কোয়েশ্চেন। তোমাদের বলেছিলাম ওই স্টিফান বোলজম্যান যে লটা, সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটা কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল হয় টেম্পারেচারের 4th পাওয়ারের সাথে, তাই না? এই যে ফর্মুলাটা, এটা ইম্পর্টেন্ট, এই বেসিসে কোয়েশ্চেনটা দিয়েছে। একদম যা যা বলেছি সেরকম ধরনের কোয়েশ্চেন থাকছে ম্যাক্সিমাম, তাই না? তো দেখো, তাহলে দুটো গোলক, একটা গোলক এটা ধরে নিয়েছি, একটা এটা ধরে নিয়েছি। মানে প্রথম কেসে বলে দিচ্ছি রেডিয়াস r1 দ্যাট ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। সেকেন্ড কেসটাতে বলছে রেডিয়াসটা হাফ হয়ে গেছে, টেম্পারেচারটা দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে টেম্পারেচার ছিল 500 কেলভিন, ফাইন। এবার এখানে দেখো পাওয়ার বলে দিয়েছে, তো এটা ওয়াট ইউনিট, তার মানে কি বুঝতেই পারছো, পাওয়ার বলে দিয়েছে। পাওয়ারের ডেফিনেশন কি, এনার্জি পার টাইম।
পাওয়ারের যদি ডেফিনেশন দেখি আমরা এনার্জি পার টাইম হবে, রাইট? এটা হচ্ছে তোমার পাওয়ার হয়। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি এনার্জি রেডিয়েটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, মানে যে ই লিখছি আমরা, এটা হচ্ছে কি এনার্জি রেডিয়েটেড, ইউটাকে আমি এনার্জি লিখছি, রেডিয়েটেড পার ইউনিট এরিয়া এ ইন্টু টি, এইটা হচ্ছে তোমার ইউ এর এর ভ্যালুটা। ওকে, তাহলে ইউ বাই টি, দেখো ইউ বাই টি মানে কী লিখলাম? পাওয়ার লিখলাম। তাহলে ইউ বাই টিকে আমি পাওয়ার লিখতে পারি, আর এটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসলাম। তাহলে ইউ বাই টি এটা পাওয়ার হচ্ছে, তাহলে পাওয়ার কি আসছে? সিগমা ইন্টু এ ইন্টু টি টু দি পাওয়ার 4। খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার দুটো কেস বলেছে, তাহলে পি ওয়ান ইকুয়াল টু লিখতে পারি আমরা, পি টু ইকুয়াল টু লিখতে পারি আমরা। ওকে, এরিয়া দেখো এটা কিন্তু গোলক, এটা কি একটা গোলক, স্ফেয়ার, তাই না? স্ফেয়ারের ক্ষেত্রে এরিয়া কী হয়? 4πr² হয়ে থাকে, তাহলে 4πr²। ওকে, দুজনের জন্য। এবার এদেরকে রেশিও করে দাও, আনসার চলে আসবে তোমার। রেশিও করে দিয়েছি, তাহলে এরিয়া লিখে দিয়েছি 4πr1², এ2 মানে 4πr2², টি1 টু দি পাওয়ার 4, টি2 টু দি পাওয়ার 4 এখানে লিখেছি। এখানে দেখো 4π ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে R2-র ভ্যালু তোমাকে বলেছিল যে R1/2 হবে, আর টি2-র ভ্যালু তোমাকে বলেছিল 2t1 হবে। সব পুট করেছি দেখো। এবার তুমি সলভ করছো এটাকে, এখানে 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4, সেটা উপরে চলে আসবে, সুতরাং 4 হবে। এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16। এখানে তাহলে এই জিনিসটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট থাকছে 1/4। সুতরাং পি2 ইকুয়াল টু তুমি দেখছো 4 টাইমস হচ্ছে, রাইট? তাহলে পি1 এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 450, তাহলে 4 দিয়ে গুণ করে দাও 1800 ওয়াট হবে। এখানে দেখো এই যে টেম্পারেচার এবং যে রেডিয়াস, এই যে ভ্যালু, এই ভ্যালুগুলো কোনো কাজেই লাগেনি, তাই না? এরকম অনেক কোশ্চেন হয় যেখানে কি ওই ভ্যালুগুলো কোনো কাজই মানে হয় না আর কি, কাজে লাগে না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 5-এর দাগেরটা বলছে, একটি পরীক্ষায় দেখা গেল যে একটি সুরশলাকা ও একটি সনোমিটার তার প্রতি সেকেন্ডে 5টি স্বরকম্প প্রদান করে। যখন তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 1.05 মিটার, তাহলে সুরশলাকার কম্পাঙ্ক গণনা করো। দেখো এই কোশ্চেন কিন্তু আমি করিয়েছি, একদম সেম কোশ্চেন, হয়তো এখানে ভ্যালুগুলো আলাদা বলেছে। আমি বলেছিলাম না ভ্যালু আলাদা থাকতে পারে, কিন্তু টাইপটা একই ধরনের হবে, দেখবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আগেও করিয়েছি, আমি এখানেও করে দিচ্ছি, চাপ নেই। তাহলে দুটো তোমাকে লেন্থ বলেছে, একটা 1 মিটার বলেছে, একটা 1.05 মিটার বলেছে। তুমি সেন্টিমিটার কনভার্ট করে নিতে পারো, করার দরকার নেই, যা বলেছে তাই তুমি করবে। ওকে, তাহলে এই তারটার জন্য মূল সুরের কম্পাঙ্ক কী হবে? কম্পাঙ্কের যে ডেফিনেশন হবে, টান তারের জন্য যে কম্পাঙ্ক হয় সেটা কি হয়? 1/2L ইন্টু √T/m হয়ে থাকে, রাইট? তাহলে এখানে L1টা কতখানি? 1 মিটার। একই রকমভাবে 1.05 মিটার দীর্ঘ তারের জন্য মূল সুরের কম্পাঙ্ক কত হবে? তাহলে 1/2 ইন্টু L2 √T/m হবে, রাইট? তাহলে L2-র ভ্যালু কত? এখানটা এত। এখানে পুট করে দিয়েছি, এই দুটোকে রেশিও করে দিয়েছি। রেশিও করলে পরে আমরা দেখতেই পাচ্ছি যে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে পরে এটা, এখানে 2 কাটছে, তাহলে এটা কি আসছে দেখো 1.05 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে N1 ইজ গ্রেটার দ্যান N2, রাইট? এবার আমি ক্যান্সেল করে নিচ্ছি সুরশলাকার যে কম্পাঙ্ক, সেটা সাপোজ N। ওকে, তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে N1টা বড়, তাহলে N1 মাইনাস N সেটা কত বলেছে? 5 বলেছে। স্বরকম্প দেখো 5 বলে দিয়েছে। সিমিলারলি তাহলে N মাইনাস N2 সেটা 5 হবে। এখান থেকে তুমি ক্যালকুলেট করে মানে দেখো এখানে মাইনাস N রয়েছে, এখানেও প্লাস N রয়েছে, দুটোকে তুমি যোগ করে দিয়েছো। যোগ করলে কী হচ্ছে? এই মাইনাস N প্লাস N কেটে যাচ্ছে, আলটিমেট থাকছে N1 মাইনাস N2। ওকে, জাস্ট সিম্পল যোগ করে দিয়েছো। এখান থেকে দেখো আমাদের কিন্তু বের করে রেখেছিলাম N1/N2, রাইট? তাহলে এখানে আমরা N2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে N1/N2 চলে আসলো এখানে। তাহলে এইটুকুনের ভ্যালু পুট করে দিতে পারি, এখান থেকে ক্যালকুলেশন করেছি, N2-র ভ্যালু চলে এসছে। ওকে, তাহলে N2-র ভ্যালুটা পাচ্ছ তুমি। তাহলে N-এর ভ্যালু কত হবে? দেখো যখন একটা সমীকরণ তুমি বসিয়ে দাও, তাহলে N-এর ভ্যালু কত হবে? 5 + N2 হবে, কারণ N2-র মান তুমি জানো। তাহলে 5 + N2, তাহলে তোমার আসছে 205 হার্জ। তোমাকে N1-এর ভ্যালু বের করতে বলতে পারে, তাহলে নিশ্চয়ই পারবে, কারণ N-এর ভ্যালু তুমি এখন পেয়ে গেছো। তাহলে N1-এর ভ্যালু ক্যালকুলেট করে নাও, বুঝতে পারলে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন, এটা থিওরি। বলছে একটি ক্ষুদ্র গোলকে স্থির অবস্থা থেকে একটি সান্দ্র তরলে ফেলা হলে তার বেগ ও সময়ের মধ্যে একটি লেখচিত্র অঙ্কন করো। ভাই বইয়ের মধ্যে পুরো সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, একদম সুন্দর করে দেওয়া আছে। বই পড়ো তোমরা, বই পড়লে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? বই না পড়লে কিন্তু কিছুই হবে না। তো
তো কি বলেছে দেখো, সময় আর যে বেগ তার মধ্যে একটা গ্রাফ দেখাতে বলেছে। প্রথমত কি হয়, টাইম ইনক্রিজ করার সাথে সাথে ভেলোসিটিটা ইনক্রিজ করে, কিন্তু একটা সময়ে ভেলোসিটি ইনক্রিজ করে করে একটা সময় কী হয়, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যায়। এই কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটাকে বলে আমরা প্রান্তীয় বেগ, সেটা কি ভিটি। এটাই তোমাকে বের করতে বলেছিল, মানে এরকম তোমার একটা রয়েছে, ঠিক আছে, এখানে লিকুইড ফিকুইড রয়েছে, এবার তুমি একটা বল নিয়েছো, এই বলটাকে তুমি এখান থেকে ছেড়ে দিলে, তাহলে ইনিশিয়াল তার ভেলোসিটি অনেক হাই থাকে, যখন এই মেথডে যেতে থাকে তখন এই এখন একটা সময় এসে তার ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট হয়ে যায়, সেটাকেই বলে আমরা তার প্রান্তীয় বেগ। বুঝতে পারলে, হয়ে গেল। নেক্সট দেখো, অথবা 6 দাগের অথবার বিয়েরটা বলছে 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি অনুভূমিক নল পরস্পর যুক্ত। তাহলে দেখো বলছে প্রথম নলে জলের বেগ এটা বলে দিয়েছে, দ্বিতীয় নলে জলের বেগ কত হবে, একদম কন্টিনিউটি ইকুয়েশন। তোমাকে বলেছিলাম কন্টিনিউটি ইকুয়েশন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অনেক বলতে কি মানে একটা প্রশ্ন আসবে, বাট ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ নানাবিধ মডেল সেট বা এই যে পর্ষদের কোশ্চেন, এখানেও কিন্তু কন্টিনিউটি ইকুয়েশন থেকে একটা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, মানে দুটো এরিয়া বলে দিয়েছে। তাহলে কি আমরা কি জানি সূত্র, A1V1 = A2V2, তাই না? তাহলে এখানে সবগুলো বলে দিয়েছে, একটা শুধু বলেনি, এই মানে দ্বিতীয় নলে জলের বেগ মানে ভিটুটা বের করতে হবে। দেখো একদম সিম্পল জিনিস করে নিয়েছি আমরা। তাহলে এরকম একটা রয়েছে, মানে এটাকে আমি কি করেছি দেখো, কেটে দাও এখান থেকে, ঠিক আছে, এরকম একটা টিউব রয়েছে, আর একটার সঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছি বড় একটা। তাহলে তুমি ভাবতে পারো যে এখানে জোড়া লাগানো হয়েছে, একটা এখানে রয়েছে, তাহলে এদিক দিয়ে জল ঢুকছে, সাপোজ এদিক দিয়ে জল বেরোচ্ছে। ওকে, তাহলে এই মুখের এরিয়া A1, তাহলে A1 কী হবে, যেহেতু এটা একটা সার্কেল πr² হবে। V1 ভেলোসিটি, এখান থেকে যে জলটা ঢুকছে বা বেরোচ্ছে তার ভেলোসিটি হচ্ছে তোমার V1, রেডিয়াস বলছে R1, ঠিক আছে। তাহলে R1 জানলে পরে তুমি হচ্ছে A1 এর মান বের করতে পারবে, কারণ πr1² রয়েছে, R1 এর ভ্যালু পুট করে দাও, হয়ে যাবে। আর এখানটাতে দেখো এরিয়া বলে দিয়েছে A2, তার মান πr2², এর রেডিয়াস বলে দিয়েছে 6, তাহলে পুট করে দাও। এখান থেকে V2 এটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে কন্টিনিউটি ইকুয়েশন বলছে A1V1 = A2V2, তাহলে A1 এর মান জানো, পুট করেছো, V1 এর মান জানো, পুট করে দিয়েছি, A2 এর মান জানো, পুট করে দিয়েছি, তাহলে V2 এর মান আমরা ক্যালকুলেট করব। এখান থেকে V2 এর মান ক্যালকুলেট করে আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো ভেলোসিটিটা কিন্তু মিটার পার সেকেন্ডে বলেছে, আর রেডিয়াস দেখো সেন্টিমিটার বলেছে। হয় তুমি এইটাকে সেন্টিমিটারে নিয়ে আসো, নাহলে এগুলোকে মিটারে নিয়ে আসো, কারণ একটাকে নিয়ে আসাটা বেশি সুবিধা, তাই না? তাহলে আমি ভেলোসিটিটাকে সেন্টিমিটারে নিয়ে চলে আসছি, তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, পুট করে দিয়েছি। তাহলে এখানে আমাদের আনসার আসছে 100 সেন্টিমিটার পার সেকেন্ড, বাট আমি আনসার চাইছি সাপোজ মিটার পার সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড করে দিলাম, তাহলে 1 মিটার পার সেকেন্ড আনসার হবে। বুঝতে পারলে? ওকে, নেক্সট কোশ্চেন 7 দাগের বি, এটা একদম সিম্পল কোশ্চেন। বলছে পাশের চিত্রে একটি আদর্শ গ্যাসের এ দশা থেকে সি দশাতে, মানে এ বিন্দু থেকে সি বিন্দুতে আসার জন্য দুটো পাথ রয়েছে, একটা ABC এই পাথ, আর একটা এ থেকে সি ডিরেক্ট পাথ রয়েছে। হলো, বলছে কোন পথ বরাবর সম্পাদিত কার্যের মান সব থেকে কম হবে। দেখো একটা পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে কার্য মানে কি, যে কার্ভ, সে কার্ভ আন্ডার দ্য এরিয়া, মানে কার্ভ যে পরিমাণ এরিয়া কভার করবে সেটাকেই বলা হয়ে থাকে তার ওয়ার্ক ডান। তাহলে আমি যদি দেখুন ছবি এঁকে দেখাচ্ছি জিনিসটা ভালো করে বোঝো। সাপোজ প্রথমে যদি আমি এইখান থেকে আমি এই পাথে আসতাম, সাপোজ এই পাথটা নেই, এই যে এটা এ থেকে সি, এটা সাপোজ নেই, তাহলে আমি এই পাথে আসলাম। তাহলে এই পাথে আসলে কতখানি এরিয়া কভার করছে দেখো তো, এইদিকে রয়েছে না, তাহলে এতটা এরিয়া কিন্তু সে কভার করছে, অনেকটা বেশি, রাইট? এইবার সিমিলারলি ভালো করে ভাবো, তুমি সাপোজ এখান থেকে এই পাথে এসছো, তাহলে এই ব্যাটা কতখানি এরিয়া কভার করছে, এ কিন্তু শুধুমাত্র এইটুকুনি এরিয়াই কভার করছে, মানে এইটুকুনি, রাইট? তাহলে কার এরিয়াটা বেশি, এই পুরোটা এরিয়াটা বেশি, মানে এই পুরোটা, আর কারটা কম, তাহলে এটা কম হবে। তাহলে এসি পাথ সবচাইতে কম এরিয়া কভার করবে, সুতরাং এর কার্যটাও কিন্তু কম হবে। বোঝাতে পারলাম? একদম সিম্পল জিনিস, সিম্পল কনসেপ্ট, কিছুই নেই এটা। অথবা এটা তোমরা করে নেবে, বইতে দেওয়া আছে, একদম সুন্দরভাবে দেওয়া আছে বইতে, করে নেবে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিয়ের দাগে দেখো এসটিপিতে 1 গ্রাম হিলিয়াম গ্যাসের দুটি আপেক্ষিক তাপের পার্থক্য কত হবে। একটা জিনিস মাথায় রাখবে, আপেক্ষিক তাপের পার্থক্য সিপি মাইনাস সিভি অলওয়েজ কনস্ট্যান্ট হবে, মানে সেটা কি আর হবে অলওয়েজ, এখানে যাই বলুক না কেন সেটা আর হবে।
এইবার তোমাদের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, এখানে আরই অ্যান্সার হবে, এই আর এটাই অ্যান্সার হবে, বাট তোমাদের আনসারটা আমি ফলো করলাম, দেখলাম তার ভ্যালুগুলো মানে ইউনিটটাকে চেঞ্জ করেছে, এই জুলটাকে ক্যালোরিতে নিয়েছে, মোলটাকে গ্রামে নিয়েছে, চেঞ্জ করেছে। তাহলে তুমি যদি চেঞ্জ করো তাহলে তোমাদের আনসার তুমি পেয়ে যাবে। এখানে প্রদত্ত কি দিয়ে দিয়েছে দেখো, হিলিয়ামের আণবিক ওজন আমরা সবাই জানি 4 হয়ে থাকে, জের মান মানে জুল তুল্যাঙ্ক তার মান কিন্তু 4 দিয়েছে, আমরা সাধারণত 4.2 জানি, এখানে 4 দিয়েছে, সো 4 ইউজ করবো। আর আর এর মান শুধুমাত্র 8 দিয়েছে, যা দিয়েছে আমরা সেটা ইউজ করবো। সেটা ইউজ করে কী ভ্যালু পাচ্ছি দেখো, সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর, তাহলে আর এর মান হচ্ছে তোমার এত, বুঝলাম। এবার জুল, তাহলে আমরা কি জানি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, বাট এখানে 4 বলেছে, সুতরাং 4 জুল লিখবো আমরা, সুতরাং 1 জুল ইকুয়াল টু 1/4 ক্যালোরি, ফাইন। এবার হিলিয়ামের ক্ষেত্রে দেখো 1 মোল মানে কত, 4 গ্রাম, সিম্পল জিনিস, 1 মোল মানে 4 গ্রাম। তাহলে দেখো এই জুলটাকে আমি ক্যালোরিতে নিলাম, মোলটাকে আমি গ্রামে নিয়ে চলে আসলাম, তাহলে 1 মোল মানে 4 গ্রাম, ওকে। তাই করেছি এখানে দেখো, তাহলে 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করেছি, দিয়ে ক্যালকুলেশন করলে হাফ আসছে, 4 4 16, হ্যাঁ হাফ আসছে, তাহলে 0.5, তো এটা তোমার আনসার আসছে, বুঝতে পারলে? কিছুই নেই, বুঝতে হবে। নেক্সট দেখো এটা 8 দাগের অথবা এ হচ্ছে, দুটি গ্যাসের প্রত্যেকটির উষ্ণতা ক্যাপিটাল টি, আয়তন ক্যাপিটাল ভি, প্রেশার ক্যাপিটাল পি, এদেরকে এমনভাবে মেশানো হলো যাতে মিশ্রণের উষ্ণতা ক্যাপিটাল টি এবং আয়তন ক্যাপিটাল ভি হয়, যে মিশ্রণের চাপ কত হবে। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা তাহলে দেখো কি বলেছে, ধরো এরকম একটা সিস্টেম, এরকম একটা সিস্টেম রয়েছে, দুটো সিস্টেমেরই টেম্পারেচার, প্রেশার, ভলিউম সেম, বুঝতে পারলে? এবার আমি এখানে কনসিডার করে নিচ্ছি তাদের যে মোল সংখ্যা, এটা 1 নম্বরটার জন্য N1, 2 নম্বরের জন্য N2, ঠিক আছে। আমি জানি না মোল সংখ্যা কেমন হবে, আমি তাই ধরে নিলাম N1 N2, অ্যাকচুয়ালি দুজনে সেম হবে, কারণ টেম্পারেচার, ভলিউম, প্রেশার সবই সেম, তাহলে মোল সংখ্যাও সেম হওয়ার কথা, সেটাই এখানে আসছে আলটিমেট। আচ্ছা এবার আমরা কি করেছি, এই দুটো গ্যাসকেই মিক্সড করে দিয়েছি, মিক্সড করার ফলে বলছে প্রেশার টেম্পারেচার এবং যে ভলিউম তারা দুজনে সেম রয়েছে, বাট প্রেশারটা চেঞ্জ হয়েছে, তাহলে প্রেশারটা কত হবে। তাহলে দেখো এই দুটো কেস, তাহলে দুটো কেসের জন্য আমরা আদর্শ গ্যাসের সমীকরণ লিখে নিয়েছি, পিভি ইকুয়াল টু NRT। এর ক্ষেত্রে পিভি ইকুয়াল টু NRT, এখানে N বলতে N1 হবে, এখানে N বলতে N2 হবে। এই দুটো ইকুয়েশন যদি তুমি ফলো করো তুমি দেখতেই পাবে যে N1 ইকুয়াল টু N2 হচ্ছে, তাই না? কারণ N1 ইকুয়াল তুমি লেখো না পিভি ডিভাইডেড বাই RT, এখানে লেখো N2 ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই RT, তাহলে বাঁ দিকটা সমান হয়ে যাচ্ছে, সুতরাং ডান দিক সমান হবে, সুতরাং N1 ইকুয়াল টু N2। ওকে, তাহলে এর জন্য কি লিখতে পারি আমরা, P প্রাইম ভি ইকুয়াল টু N ইন্টু RT। ওকে, N এর মান কত, N1 প্লাস N2। এবার N1 আর N2 সেম, তাহলে এখানে 2N1 লিখতে পারি আমরা। এবার N1 ইন্টু RT ডিভাইডেড বাই ভি, সেটা মানে কত আবার, সেটা মানে P হবে। তাহলে P প্রাইম ইকুয়াল টু কত পাচ্ছ তুমি, 2P পাচ্ছ, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি গ্যাসকে P0 চাপে একটি আবদ্ধ পাত্রে রাখা হলো, যদি সমস্ত অণুর ভর অর্ধেক ও তাদের দ্রুতি দ্বিগুণ করা হয় তবে লব্ধি চাপের মান কত হবে। এটাও সিম্পল কোয়েশ্চেন, কিছুই না, প্রশ্নটা ভালো করে বোঝো তাহলেই করতে পারবে। মানে একটা সিস্টেম নিয়েছি, একটা সিস্টেম বদ্ধ সিস্টেম, ঠিক আছে, ক্লোজ সিস্টেম। এখানে প্রেশার দেওয়া আছে P0। সাপোজ আমি যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসের মাস ধরলাম, এখানে পুরো যে সিস্টেমটা গ্যাস রয়েছে সেই গ্যাসের মাস ধরলাম স্মল m, ভেলোসিটি ধরলাম v। ওকে, এটা আরএমএস ভেলোসিটি, এবং এইটার ভলিউম ভি। এবার দেখো ভলিউম কিন্তু কোনো চেঞ্জ করেনি, কারণ ক্লোজ সিস্টেম, ভলিউম ভাই ভি রয়েছে। প্রেশারটা কত হবে সেটা আমরা বের করতে চাইছি। এখানে কি চেঞ্জ করা হয়েছে, মাস আর ভেলোসিটি চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, মাস চেঞ্জ করে হাফ করা হয়েছে, m/2 করা হয়েছে, ভেলোসিটি চেঞ্জ করে 2v করা হয়েছে, ইনক্রিজ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, রাইট? এগুলোকে কাটো, এইখানটা দেখো, তাহলে v ইকুয়াল টু √3RT/m, এটা আমরা জানি। এবার RT, রাইট, কারণ RT কিছু মানে T কিছু বলেনি, তাহলে আমরা কি লিখি দেখো, PV ইকুয়াল টু NRT লিখতে পারি, তাহলে RT ইকুয়াল টু PV/N, তাহলে PV/N লিখলাম, এই N ইন্টু M, এটা মানেই কত আবার, স্মল m হবে, মানে গ্যাসের ভর হবে, m হচ্ছে তোমার আণবিক ভর, কারণ আমরা n ইকুয়াল টু স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M লিখি না, তাহলে স্মল m ইকুয়াল টু n ইন্টু ক্যাপিটাল M, বুঝতে পারলে? তাহলে তুমি গ্যাসটার ভর পেয়ে যাচ্ছ। তাহলে দেখো পিভি আর এম এর মধ্যে রিলেশন তুমি পাচ্ছ, এখান থেকে তুমি ক্যালকুলেট করলে বোথ সাইডে হোল স্কোয়ার করে দিয়েছো, দিয়ে তুমি পি এর ভ্যালু ক্যালকুলেট করে দিয়েছো, পি এর ভ্যালু আসছে 1/3v, এটা একটা কনস্ট্যান্ট,
এম ইন্টু ভি স্কোয়ার, রাইট? তাহলে তুমি লিখতেই পারো পি প্রপোর্শনাল টু এম ভি স্কোয়ার, কারণ ওটা কনস্ট্যান্ট ছিল। এবার দুটো কেস বলেছে, তাহলে প্রথম কেসটা কি পি জিরো প্রপোর্শনাল টু এম ভি স্কোয়ার, সেকেন্ড কেসকে প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করেছি পি প্রাইম প্রপোর্শনাল টু এম প্রাইম ভি প্রাইম তার স্কোয়ার। এবার দুটোকে তুমি রেশিও করে দিয়েছো, রেশিও করে দাও। তাহলে এবার এম প্রাইম আর ভি প্রাইম তার মান পুট করে দাও, মান পুট করে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, এটা আসছে পি জিরো বাই পি প্রাইম ইকুয়াল টু হাফ বা পি প্রাইম ইকুয়াল টু টু ইন্টু পি জিরো। ফাইন, কিছুই নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, নয়ের দাগের এ, ঠিক আছে? মানে এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেক করানো হয়েছে। বলছে একটি বস্তু সরল সামঞ্জস্য গতিতে চলমান, মানে জাস্ট সিম্পল হারমোনিক মোশন করছে, ভাষার দিকে যেও না। বলছে সাম্যবিন্দু থেকে কত দূরত্বে তার অর্ধেক গতিশক্তি ও অর্ধেক স্থিতিশক্তি হবে। এইখানে একটু প্যাঁচ আছে, প্যাঁচটা কি? গতিশক্তি অর্ধেক হবে কার অর্ধেক? টোটাল এনার্জির অর্ধেক হবে, তাহলে কাইনেটিক এনার্জি হবে টোটাল এনার্জির অর্ধেক। সিমিলারলি পোটেনশিয়াল এনার্জি হবে টোটাল এনার্জির অর্ধেক, মানে কত দূরত্বে সেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা গ্রাফ দেখলেই বুঝতে পারবে যে কীরকম গ্রাফটা হয়ে থাকে, এরকম গ্রাফটা হয়ে থাকে, তাই না? কোন ভ্যালুতে হয়? এই ভ্যালুতে হয়ে থাকে। এই ভ্যালুতে কি কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির মানটা কি টোটাল এনার্জির হাফ হয়ে থাকে। তার ভ্যালু কত হয়? a/√2 হয়, তাই না? প্লাস মাইনাস a/√2। নিশ্চয়ই তোমরা জানো, আমি সেটাকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করে দেখাচ্ছি। ওকে, দেখো কিছুই না। তো প্রথমত সিম্পল হারমোনিক মোশন, তাহলে x ইকুয়াল টু a sin ওমেগা t, এই ল মেনে চলবে। এখান থেকে ভেলোসিটি ক্যালকুলেট করেছি, দিয়ে আমি ভেলোসিটির মান লিখেছি প্লাস মাইনাস বা ভি ইকুয়াল টু, ঠিক আছে, এটা লিখতে পারো যে ভি স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার হবে, ভি এর মান তুমি এখানে পুট করে দিয়েছো। পোটেনশিয়াল এনার্জি কী হয়? হাফ কে এক্স স্কোয়ার, কে এর মান আমরা জানি কত হয়? ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, আমি এখানে লিখে দিয়েছি, আমরা জানি এগুলো। সো পোটেনশিয়াল এনার্জি হয় হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কী করে আসে সেটা আমি দেখালাম, বাট তোমরা ডিরেক্ট ফর্মুলা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার সাপোজ আমি কনসিডার করছি এক্স ইকুয়াল টু যখন এক্স নট পয়েন্ট, এই পয়েন্টে আমরা বের করতে চাইছি, সেই পয়েন্টটায় কাইনেটিক এনার্জিটা টোটাল এনার্জির অর্ধেক হবে, তাই করে দিয়েছি। ওকে, এই টোটাল এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সামেশন। এখানে ভালো করে দেখো, কাইনেটিক এনার্জি এটা রয়েছে, তাই তো? পোটেনশিয়াল এনার্জি দেখো এটা রয়েছে, তাহলে এখানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে কেটে যাবে। তাহলে আলটিমেট কী পড়ে থাকবে? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার পড়ে থাকবে, মানে কনস্ট্যান্ট। টোটাল এনার্জিটা কি বেসিক্যালি কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমি এখানে ভ্যালু পুট করে দিয়েছি। তাহলে এখানে হাফ ইন্টু হাফটা কি? এখানে হাফ হয়ে গেছে এই হাফটা, আর এর ভ্যালুটা তোমার এইটা। ওকে, এখান থেকে কাটাকাটি করেছি, ক্যালকুলেশন করছো তুমি, করে এক্স জিরোর ভ্যালু তুমি পাচ্ছ প্লাস মাইনাস a/√2। প্লাস মাইনাস মানে কি? দুটো দিকেই, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে মাইনাস দিকে তো প্লাসের দিকে। ওকে, এটা তুমি পাচ্ছ। একই রকমভাবে ইপি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু e/2 হবে, ভ্যালু পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। কিছুই নেই ভাই, সিম্পল জিনিস। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবং সিম্পল, কিছুই না। এই একটা সিস্টেমটা তোমাকে শুধুমাত্র বের করতে হবে যে এই সিস্টেমটা কোন কম্বিনেশন রয়েছে, সিরিজ না প্যারালাল কম্বিনেশন। এটা সিরিজ কম্বিনেশন রয়েছে। সিরিজ কম্বিনেশন যদি হয় তাহলে পরে, সরি সিরিজ বলছি, এটা প্যারালাল কম্বিনেশন রয়েছে। এটা এটা আমি কী লিখেছি, এটা প্যারালাল কম্বিনেশন হবে, এটা আমি প্যারালাল লিখে নেব। এটা প্যারালাল কম্বিনেশন রয়েছে। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যে স্প্রিং কনস্ট্যান্ট হয়ে থাকে সেটা কী হয়? যোগ হয়, সিম্পল। তাহলে দুজনের ভ্যালু সেম, তাহলে 2k হচ্ছে। ওকে, আমাদের বের করতে বলেছে টাইম পিরিয়ড, তাহলে ওমেগাটাকে বের করে নেওয়া যাক। ওমেগাটা কী হয়? রুট ওভার k/m হয়, তাহলে k এর ভ্যালু আমরা বের করে দিয়েছি 2k, পুট করে দিয়েছো। টাইম পিরিয়ড সেটা কত হয়? 2π/ω হয়ে থাকে, তাহলে 2π, ওমেগার ভ্যালু এখানে পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। কিছুই নেই ভাই। নেক্সট দেখো 10-এর দাগের, 10-এর দাগের বিয়েরটা দেখো। বলেছিলাম এই যে কেপলারের থার্ড ল, সেকেন্ড ল, এখান থেকে কিন্তু একটা অঙ্ক আসবেই। এটা কি? কেপলারের থার্ড ল থেকে একটা অঙ্ক দিয়েছে। সূর্যের চারিদিকে দুটি গ্রহ ঘুরছে, দুটো ডিফারেন্ট রেডিয়াসে। ওকে, একটা 10⁻³ একটা 13, একটা 10⁻12। হচ্ছে আবর্তনকাল কত হবে? তাহলে আমরা সূত্র জানি কি t² প্রপোর্শনাল টু r⁻³ মানে r³। এই সূত্র জেনে আমরা রেশিও করে দাও, ক্যালকুলেট করো, আনসার চলে আসবে। কি আছে? ওকে, তো এই সূত্র আমরা জানি, রেশিও করে দিলাম, আনসার চলে আসছে এখান থেকে। হলো। নেক্সট কোয়েশ্চেন দেখো। ওকে, সেকশন সি। সেকশন সিতে এগুলো থিওরি, এগুলো সব বলেছি, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, অথবা মানে 11 দাগের অথবা সি একটা দেখো। বলছে একটি গোলককে যখন একটি
1 কিমি গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয় তখন তার আয়তন এত % কমে যায়। বলছে গোলকের উপাদানের আয়তন বিকার গুণাঙ্কের মান কত। একদম সিম্পল কোয়েশ্চেন, মানে তোমাকে যেটা জানতে হবে যে ভলিউম স্ট্রেন মানে কি ডেল্টা ভি বাই ভি হয়। তাহলে এবার ভলিউম কি পরিমাণ কমছে, বলছে প্রথমত ভি ছিল দিয়ে কতখানি কমছে, এতখানি কমছে, এত পার্সেন্টেজ 0.01% কমছে, তাহলে এত ইন্টু ভি ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এখান থেকে V1 ভি প্রাইম আর ভি এদিক ওদিক করে নিলাম, একসাথে রেখে দিলাম, তাহলে কি ভি মাইনাস ভি প্রাইম আসছে, সেটাই ক্যালকুলেটার আসছে। ঠিক আছে, মানে বড়টা মাইনাস ছোটোটা করলাম, তাই আমি ভি মাইনাস ভি প্রাইম লিখলাম, তাহলে একটা নেগেটিভ সাইন আসতো। ওকে, অ্যাকচুয়ালি নেগেটিভ সাইন আসাটা দরকার, এটা কম্প্রেশনটাকে রিপ্রেজেন্ট করে। যাই হোক, তাহলে এখান থেকে ডেল্টা ভি বাই ভির মান আমরা বের করে নিলাম, তো এখানে আমরা পুট করে দিতে পারি। সুতরাং ভলিউম স্ট্রেন আমরা পাচ্ছি এটা কত, 0.01 ডিভাইডেড বাই 100, তো 10⁻⁻4। এবার দেখো যে মানে এইচ গভীরতায়, এইচের মান কত বলেছে তোমাকে, 1 কিমি, তাহলে এখান থেকে তুমি 10⁻³ মিটার বলতে পারো। তাহলে এত গভীরতায় প্রেশার কত হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে রো জি ইন্টু এইচ, রো হচ্ছে তোমার ডেন্সিটি বলে দিয়েছে, জি এর মান আমরা জানি 9.8 হয় এসআই সিস্টেমে। ঠিক আছে, এইচ এর মান 10⁻³ ক্যালকুলেট করলাম, এটা পেলাম। আমাদের দরকার কি বাল্ক মডিউলাস কাকে বলে, স্ট্রেস বাই স্ট্রেন, ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন, রাইট। তাহলে স্ট্রেস মানে প্রেশারের ভ্যালু তুমি এখানে পুট করে দিয়েছো, আর স্ট্রেন মানে তুমি বের করলে, তাহলে এটাকে পুট করে দাও, তাহলে একদম সিম্পল একটা আনসার চলে আসবে। ওকে, 12 দাগের কি আছে বাবা, 12 দাগের বি বলছে অক্সিজেন ও নাইট্রোজেনের ঘনত্বের অনুপাত এত বলে দিয়েছে। বলছে কোন উষ্ণতায় অক্সিজেনে শব্দের বেগ এত ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের শব্দের বেগের সমান। আচ্ছা, ডেনসিটি রেশিও মানে অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি ডেনসিটি অনুপাত একটা ও দিয়ে অক্সিজেনকে রিপ্রেজেন্ট করছি, এন দিয়ে নাইট্রোজেনকে রিপ্রেজেন্ট করছি, তাদের যে রেশিও সেটা বলে দিয়েছে 16/14। এটা যদি বোথ সাইডে ভি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা মাস দিয়ে দেবে, রাইট, তাহলে মাসের রেশিও পেয়ে যাবো। এবার ভেলোসিটি ডেফিনেশন কি বলছে, রুট ওভার অফ গামা ইন্টু পি ডিভাইডেড বাই রো, গামা ইন্টু পি ডিভাইডেড বাই রো। এবার পিটাকে চেঞ্জ করতে চাইছি আমরা, তাহলে পিভি ইকুয়াল টু আরটি, 1 মোলের জন্য আমরা ধরলাম, তাহলে পি ইকুয়াল টু আরটি বাই ভি লিখতে পারি। তাহলে পি এর জায়গায় আরটি বাই ভি লিখলাম, কারণ আমাদের দেখো কি টেম্পারেচারটা বের করতে বলেছে, তাহলে টেম্পারেচার দিকে আমাদের ফোকাস করতে হবে, রাইট। তাহলে এখান থেকে দেখো পি এর ভ্যালু পুট করে দাও, তাহলে গামা আরটি ডিভাইডেড রো ইন্টু ভি, দুটো কেসে দেখো ভি জিরো বের করে নিই, মানে ভি ও অক্সিজেন, ভি নাইট্রোজেন বের করে নিয়েছি আমরা। ওকে, এবার শর্তানুসারে বলছে দুজনেই সেম হবে, কোন টেম্পারেচারে সেম হবে, সেই টেম্পারেচারটা তোমার T0। ওকে, তাহলে এখান থেকে দেখো আর ক্যান্সেল হচ্ছে, ভি ক্যান্সেল হচ্ছে, এটাকে ক্যালকুলেট করলাম, হোল স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার করলে পরে এই ফর্মটা পাচ্ছি। এখান থেকে T0 ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি এটা। এবার তোমাকে যদি রো জিরো রো এন এদের রেশিও বা এদের ভ্যালু বলে দেয়, তাহলে গামাটা তোমাকে বের করে নিতে হবে, কারণ তোমাকে বলে দিয়েছে অক্সিজেন গ্যাস আর একটা কি নাইট্রোজেন গ্যাস। তাহলে অক্সিজেন গ্যাস মানে O2, মানে ও ডবল ব্যান্ড ও হয়, মানে দুটো অ্যাটমের মধ্যে ডবল বন্ড থাকে। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, 3 দুগুণে 6 মাইনাস 2 মানে 4 আসছে, রাইট, 4 আসছে। তাহলে এখান থেকে তুমি গামা জিরো ভ্যালু বের করতে পারবে, গামার ভ্যালুর ডেফিনেশন কি 1+2/f, তাহলে এফ এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি গামা জিরো বের করতে পারবো, মানে গামা ও অক্সিজেন, রাইট। আর নাইট্রোজেন গ্যাসের জন্য কি আসছে দেখো, তাহলে এটাকে আমি নাইট্রোজেনের জন্য কি হবে দেখো, 3টে বন্ড থাকে, সুতরাং 3 × 6 - 3, রাইট, মানে 3 × 2 × 2 -3, মানে 6 - 3 মানে 3 পাচ্ছি আমরা। তাহলে এটা পুট করে দিলাম, এটা পাচ্ছি আমরা। এবার দেখো সব ভ্যালুগুলো পেয়ে গেছো, তুমি পুট করে দিয়েছো, দিলে পরে ওকে। এইবার টিটা কিন্তু কেলভিন স্কেলে, মানে ক্যাপিটাল টি আমরা কেলভিন স্কেলে লিখে থাকি, তাই জন্য আমরা এখানে কেলভিন স্কেলটা করে নিলাম। ঠিক আছে, দিয়ে সব পুট করে দিয়েছি, আমাদের আনসার আসছে এত কেলভিন অথবা এত ডিগ্রি সেলসিয়াস। তোমাদের বইয়ের সাথে মেলেনি, বাট প্রসেসটা কিন্তু একদম ঠিকঠাক প্রসেস, তোমরা একবার এটা একটু চেক করে দিও, হয় আনসারটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, প্রসেসটা কিন্তু কোনো গন্ডগোল নেই, প্রসেসটা এই প্রসেসে তোমাকে করতে হবে। 12 দাগের অথবা এ, 12 দাগের অথবা এটা কি বলছে দেখো, 12 দাগের অথবা এ হচ্ছে একটি বদ্ধ অর্গান নলে উৎপন্ন অনুদৈর্ঘ্য ও স্থানতরঙ্গের সমীকরণ তোমাকে বলে দিয়েছি।
এইবার বের করতে বলেছে, দেখো এখানে বলেছে এক্স ও ওয়াই মিটার এককে, মানে এসআই সিস্টেম বলে দিয়েছে, টি হচ্ছে তোমার সেকেন্ড এককে। বলছে প্রাথমিক তরঙ্গের বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এই যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের যে স্থান তরঙ্গের যে সমীকরণ সেটা তোমাকে জানতে হবে। তাহলে ইন জেনারেল যে সমীকরণটা হয়ে থাকে সেটা কী হয়, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স বা কে এক্স প্লাস ওমেগা টি, রাইট। এবার আমাকে বলেছে এইরকম ধরনের একটা বিদ্যুটে সমীকরণ। তাহলে এইটাকে আমরা একটুখানি মানে ভালো টার্মসে নিয়ে চলে আসি আমরা, ওকে, যেটা আমাদের দরকার সেই টার্মসে নিয়ে আসবো। তাহলে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি সূত্র আমরা জানি, সাইন এ প্লাসের যদি কথা বলি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আর মাইনাসের ক্ষেত্রে মাইনাস হয়। এখান থেকে ক্যালকুলেট করতে পারি আমরা 2 সাইন এ কস বি, রাইট। তাহলে আমাদের দেখো কোশ্চেনটা এখানে কি বলেছে, 6 ইন্টু দিস, তাহলে 6কে আমি ভাঙতে পারি 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2 করলাম, দিয়ে তোমার এই টার্মটা তুমি পাচ্ছ। এবার এই টার্মটা দেখো তোমার এই যে বের করলাম সূত্র এর সাথে মিল খেয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি। এটা আমরা এখানে লিখেছি। তাহলে দেখো দুটো সমীকরণ মানে দুটো ইকুয়েশন পাচ্ছ তুমি, এর জন্য একটা পাচ্ছ ওয়েভ, এর জন্য একটা ওয়েভ পাচ্ছ তুমি, তাই y1 প্লাস y2, এটাই কি সুপারপজিশন প্রিন্সিপাল, রাইট। y ইকুয়াল টু y1 প্লাস y2, দিস ইজ সুপারপজিশন প্রিন্সিপাল। এবার ইন জেনারেল দেখো y ইকুয়াল টু a সাইন কে এক্স মাইনাস ওমেগা টি হয়ে থাকে। আমাদের বের করতে বলেছে বিস্তার অ্যাম্পলিটিউড, তাহলে এর মান কত এখানে 3, তাহলে 3 মিটার হবে কিন্তু, ঠিক আছে। তোমাদের আনসারে দেখলাম সেন্টিমিটার লিখেছে, সেন্টিমিটার হবে না কারণ মিটারে চলছে সব কিছু। ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ মানে কি দেখো আমরা একটা ডেফিনেশনে 2π/k হয়ে থাকে, তাহলে কে এর ভ্যালু এখানে পুট করে দিলে দেখবো ওয়েভলেন্থ পেয়ে যাবে 6 মিটার। এইবার দুটো নিস্পন্দ বিন্দু অথবা দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে পার্থক্য কি, তাহলে নিস্পন্দ বিন্দু এটা আর এটা, দুটো কনসিকিউটিভ নিস্পন্দ বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে তোমার λ/2 হবে, কারণ পুরোটা কত হয়, পুরোটা ল্যামডা হয়, তাহলে এইটুকু λ/2 হবে। এবার ল্যামডা ভ্যালু তুমি জানো 6, তাহলে ভাগ করে দাও তোমার 3 চলে আসবে। এবার সমীকরণটা কেমন হয়, y ইকুয়াল টু y1 প্লাস y2 দিয়ে y1 এর ভ্যালু তুমি এখানে পুট করে দিয়েছো, y2 এর ভ্যালু এখানে পুট করে দিয়েছো, এটা তোমার আনসার হয়ে গেল। বুঝতে পারলে? এই ছিল কিছু কোয়েশ্চেন তোমার পর্ষদের। ওকে, আমি 8 নম্বরটা একটু বলে দিই। আমি 8 নম্বরটা পুরো সলভ করবো না, আমি শুধুমাত্র ইয়েটা বলবো, জিনিসগুলো কীভাবে কী করতে হবে সেগুলো বলে দেবো, ঠিক আছে। এগুলো সবই তোমরা পড়েছো অলরেডি, মানে আগেকার সেটগুলো যদি একটু করে থাকো তাহলে পরে এগুলো করতে পারবে, ঠিক আছে। আর বইটা ভালো করে পড়ো। দেখো একের দাগের অথবাটা কি বলছে, ভর ও ব্যাসার্ধ উভয়কে তুমি অর্ধেক করে দিয়েছো, তাহলে দিনের দৈর্ঘ্য কী হবে, জাস্ট কেপলারের সূত্র তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। কেপলারের সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। ওকে, না এখানটায় একটা জিনিস দেখো, যেহেতু পৃথিবীটা কারোর সাপেক্ষে ঘুরছে না, তাহলে এখানে কেপলারের সূত্র না, এখানটা তুমি ভি ইজিক্যাল টু যে আর ওমেগা হয়ে থাকে, ঠিক আছে, এই জিনিসটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখান থেকে তোমরা সলভ করতে পারবে। আর হ্যাঁ এটা করলেও হবে, ঠিক আছে, এটা করো, এটা তোমার এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, এই যে 2 এর দাগেরটা, এইটা কিন্তু করিয়ে দিয়েছি আমি অলরেডি, তোমরা যদি না দেখে থাকো দেখে নাও, আর নাহলে পরে তোমরা বইতেই একটা এক্সাম্পলে কোশ্চেনটা পেয়ে যাবে, দেখে নাও, ঠিক আছে, সিম্পল জিনিস। আচ্ছা, 6 কেজি ভরের একটি বরফের চাইকে একটি অনুভূমিক বরফের তলের উপর দিয়ে এত মিটার টেনে নিয়ে যাওয়া হলো। এবার বরফের উষ্ণতা এত ডিগ্রি এবং ঘর্ষণ গুণাঙ্ক এত হলে ঘর্ষণের বরফ গলনের পরিমাণ কত হবে। এটা কিছুই না, একটা বরফের ওপর দিয়ে একটা মানে বরফের চাইকে বরফ তলের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। দিয়ে ঘর্ষণ গুণাঙ্ক এখানে বলে দিয়েছে, তাহলে ফোর্স টোর্স তুমি ক্যালকুলেট করবে, সেখান থেকে তুমি ঘর্ষণের বরফ গলনের পরিমাণ, মানে কতখানি বরফ গলবে, মানে মাস কতখানি গলবে সেটা তুমি এখান থেকে বের করতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো বলছে হাইড্রোজেন অন্য আরএমএস ভ্যালোসিটি বলে দিচ্ছে, তাহলে ভিআরএমএস কত হয়, √3 RT বাই ক্যাপিটাল এম বা 3 KT বাই স্মল এম বলতে পারি আমরা, তাহলে সেখান থেকে বের করতে পারবে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস। ক্লিয়ার হয়েছে?
এবার এই যে অথবা যে দেখো দুটি, এই অঙ্কটাই করলাম একটু আগে আমি, সুরশলাকা এ ও বি দুটো দণ্ড রয়েছে, তাদের যে ফ্রিকোয়েন্সির ইয়েটা সরকম সেটা 5 রয়েছে। তাহলে এই 40 সেন্টিমিটারের জন্য তুমি ফ্রিকোয়েন্সি বের করবে, 40.5 সেন্টিমিটারের জন্য তুমি ফ্রিকোয়েন্সি বের করবে, ঠিক আছে। দিয়ে দেখবে কোনটা বড় হচ্ছে, দিয়ে একটা সুশলাকার কম্পাঙ্ক তুমি কনসিডার করে নেবে, তাহলে তার সাথে সেটা মাইনাস করলে তুমি 5 পাবে। একদম সেম টাইপের কোশ্চেন, ওটা যদি বুঝতে পারো তাহলে এটা তোমরা ইজিলি করতে পারো, একদম সেম প্রসেস, সেম, শুধু ভ্যালুটা আলাদা দিয়েছে এখানে। ওকে, আচ্ছা নেক্সট আমরা এটা দেখবো, দেখো এইখানটা অথবা বি বলছে নির্দিষ্ট ভরে একটি গ্যাসের উষ্ণতা T1 কেলভিন থেকে T2 কেলভিন করা হলো, T2 ইজ গ্রেটার দ্যান T1। বলছে স্থির আয়তনে এই পরিবর্তন ঘটালে কৃতকার্য কত হবে। দেখো কৃতকার্য মানে কি, DW ইজিক্যাল টু পি ইন্টু ডিভি, ভলিউমের চেঞ্জ, যেহেতু স্থির ভলিউম বলে দিই তাহলে কি ভিটা কী হবে, 0 হবে। তাহলে আমরা কি বলবো, DW কত হবে ভাই, 0 হবে, বুঝতে পারলে। নেক্সট দেখো এইখানটায় 9 দাগেরে বলছে প্রমাণ উষ্ণতা ও চাপে 2 গ্রাম অক্সিজেন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কত হবে। আচ্ছা অভ্যন্তরীণ শক্তি মানে ইউটা কী হবে, এন সিভি ইন্টু টি হবে। সিভি তুমি কী করে ক্যালকুলেট করবে, F/2 ইন্টু আর। এফ তুমি কী করে ক্যালকুলেট করবে, অক্সিজেন গ্যাস বাই O2, রাইট। এর জন্য তুমি এফ বের করতে পারবে 3n - m, আর বলবো না কী করে করতে হয়, দেখে নেবে। দিয়ে এন মানে কত আবার, এন মানে স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে স্মল এম তোমাকে বলে দিয়েছি, অক্সিজেনের ক্ষেত্রে ক্যাপিটাল এম কত হয়, মানে মোলার মাস কত হয় তোমরা জানো 32। তাহলে সব ভ্যালু তোমরা জানতে পেরে গেলে, পুট করে দাও, ইন্টারনেটে চলে আসবে। ওকে, এখানে বলছে কোন উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ 0°C উষ্ণতায় শব্দের বেগের দ্বিগুণ হয়। এটা নিশ্চয়ই করতে পারবে, শব্দের বেগের ফর্মুলা জানলেই তোমরা কিন্তু প্রবলেমটা করতে পারবে, ঠিক আছে। ল্যাপ্লাসের যে ফর্মুলা হয়ে থাকে রুট ওভার অফ গামা পি বাই রো, এবার পি থেকে তুমি টেম্পারেচারে কনভার্ট করে নেবে, কারণ যেগুলো বলেছে সেগুলো তোমাকে নিয়ে আসতে হবে না। এবার কি বলেছে, একটি খোলা নলের একটি মুখ হঠাৎ বন্ধ করা হলো, এতে দেখা গেল যে বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক খোলা নলে, এই অঙ্ক ভাই করানো হয়েছে। আগের সেটগুলো দেখো একদম সেম কোশ্চেন দিচ্ছে, সেম কোশ্চেন করতে লাভ নেই। এই যে 9 নম্বর 8 নম্বর কোশ্চেন সেট পুরো আগের সেটের সেম, মানে আগের ধরনের যে যতগুলো তুমি সেট করেছো তার মধ্যে তুমি সব পেয়ে যাবে, বুঝতে পারলে। এবার দেখো এখানে বলছে এটা জাস্ট সিম্পল জিনিস, এটা দৈর্ঘ্য মানে ইয়ং পোষণ গুণাঙ্ক, এটা অঙ্ক, এটাও এই ধরনের কোশ্চেন কিন্তু করানো হয়েছে, করতে পারবে, এগুলো চাপ নেই। আচ্ছা এইখানে 12 দাগের বিয়েরটা দেখো, এখানে y1 বলে দিয়েছে, y2 বলে দিয়েছে। বলছে হলো দুটি তরঙ্গের সমীকরণ, দেখাও যে তরঙ্গ দুটির দশা পার্থক্য পরিবর্তিত হতে পারে না, এই দশা পার্থক্যের মান কত, ঠিক আছে। তাহলে দশা পার্থক্যটা তুমি এখানে ক্যালকুলেট করতে পারবে, এই যে দশা পার্থক্য পুরোটা মাইনাস পুরোটা, তাহলে দশা পার্থক্য তুমি পেয়ে যাবে, বুঝতে পারলে। আর কিছুই নেই। সমস্ত কত দূরে তার স্থিতিশক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, একই কোশ্চেন ভাই, একটু আগে যে সেটটা করলাম সেই সেটের ধরনের কোশ্চেন করতে পারবে। 9 দাগের সেটটা কি, 9 দাগের সেটটা আরও সোজা। দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, উপগ্রহটির বেগ কত হবে, একদম সিম্পল জিনিস। এই সূত্রে অ্যাপ্লাই করো, mv²/r=g(m)(r²). এই সূত্রে অ্যাপ্লাই করো, এখানে চলে আসবে। বলছে 2 দাগের বিয়ের অথবা 0°C উষ্ণতা একটি লোহা ও একটি দস্তার দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক তোমার এত বলছে কোন উষ্ণতায় এদের দৈর্ঘ্য সমান হবে, লোহা দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কত, মানে এত, দস্তার পোষণ গুণাঙ্ক এত হবে। তাহলে দুজনের দৈর্ঘ্য সমান হবে কোন উষ্ণতায়, সেই টেম্পারেচারটা কনসিডার করে নাও তুমি, টি দিয়ে দস্তারও টেম্পারেচার, মানে টেম্পারেচার ইনক্রিজ করার দরুন তার দৈর্ঘ্যের পোষণ হবে, সিমিলারলি তা আমার লোহারও হবে, দিয়ে ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে, বুঝতে পারলে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। অ্যাকচুয়ালি দেখো এখানে 4 দাগে অথবা কি বলছে, প্রমাণ চাপ উষ্ণতায় বায়ুর অণুগুলির গড় বর্গবেগের বর্গমূল, মানে আরএমএস ভ্যালোসিটি বলে দিয়েছে, ঠিক আছে। আরএমএস ভ্যালোসিটি তোমাকে এখানে বলে দিয়েছে, পুট করে দাও, তোমার আনসার চলে আসবে।
এবার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তার ভ্যালু কত সেটা তুমি শুধু একটু মনে রাখবে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে হচ্ছে তুমি 0°C বলা হয়, মানে 273 কেলভিন। প্রেশার মানে 1 atm। দেখো এই কোশ্চেনটাও করানো হয়েছে, এইটাও করানো হয়েছে। একটি ট্রেনের হুইসেল কম্পাঙ্ক এত 10টি ঘন্টা এত কিমি বেগে যদি বেগে একটি স্টেশন অতিক্রম করে গেল, অতিক্রম করার পরে ও আগে প্ল্যাটফর্মে দাঁড়ানো শ্রোতা কত কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে? বলছে বায়ু প্রবাহের প্রবাহ অগ্রাহ্য করা হবে এবং শব্দের বেগ এত ধরানো হবে। এটা একদম সিম্পল কোশ্চেন, বইয়ের থেকে তোলা, মানে বইয়ের এক্সাম্পল থেকে তোলা কোশ্চেন। চেক করে নাও তোমরা, বুঝতে পারলে। নেক্সট কি আছে বাবা? বলছে একটি ভরে তো হচ্ছে, আচ্ছা এখানে দেখো একটি এম ভরের কৃত্রিম উপগ্রহ 2R ব্যাসার্ধের কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। বলছে ওই উপগ্রহটিকে 4R ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে? তাহলে গ্রহটির স্থিতিশক্তি কি পরিবর্তন করবে? তাহলে বুঝতে পারলে, নিশ্চয়ই এটা করতে পারবে। এগুলো করে নাও ভাই, এগুলো সিম্পল জিনিস, একদম কিছুই নেই। যেরকম জলতলের ঠিক নিচে এত মিনিটে ব্যাসার্ধে বাতাসের বুদবুদ ভেতরে চাপ কত হবে, মানে থিওরি থেকে করতে পারবে, সারফেস টেনশনের থিওরিগুলো থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। অতিরিক্ত চাপ বের করতে বলেছে এখানে। এগুলো হয়ে গেল, এগুলো দরকার নেই, মানে পারবে এগুলো, এগুলো সব পারবে। এইটা যেটি চলতরঙ্গের সমীকরণ বলে দিয়েছে। এখানে দেখো কণার এই একই ধরনের কোশ্চেন বারবার দিচ্ছে। এই কোশ্চেনটা তুমি মোটামুটি 3-4টে সেটা অলরেডি করে ফেলেছো, করতে পারবে। এখানে কণা বলেছে, তার মানে কি ওয়াইড ডেরিভেটিভ করবে। ফার্স্ট ডেরিভেটিভ করলে তুমি ভেলোসিটি পাবে, সেকেন্ড ডেরিভেটিভ করলে তুমি অ্যাক্সেলারেশন পাবে, রাইট। তাহলে পরে আমাদের সরণ দরকার, ম্যাক্সিমাম সরণ কখন হতে পারে? এক্সের ভ্যালু বা টি এর ভ্যালু যে কোনো একটা তুমি ধরে চলবে তুমি, ঠিক আছে। তাহলে কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে তুমি বলতে পারবে। দিয়ে বেগ বের করতে বলেছে, তাহলে কি ওয়াইটাকে তোমার ডেরিভেটিভ করতে হবে টাইমের রেসপেক্টে, তাহলে তুমি ভেলোসিটি পেয়ে যাবে এবং এর কন্ডিশনটা ফুলফিল করতে হবে, বুঝতে পারলে। মানে ম্যাক্সিমাম বা মিনিমাম বলেছে, তাহলে ম্যাক্সিমামের জন্য কি হবে, কস আসলে এটার ভ্যালু কত হবে না হবে সেটা তোমাকে জানতে হবে। বলছে একজন শ্রোতার গতিবেগ কত হলে তার কানে এটা স্থির উৎস থেকে আসা শব্দের আপাত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে? এটা একদম সিম্পল কোশ্চেন। আপাত কম্পাঙ্ক আর প্রকৃত কম্পাঙ্কের মধ্যে যে রিলেশন, সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে এটা, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি তোমার ডপলার ইফেক্ট রিলেটেড কোশ্চেন এটা। এটা জল মেশানোর ব্যাপার চলছে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। এইখানে এটাও একই রকমভাবে, মানে জল ঠল মেশানো হচ্ছে, তার ফলে কত মিনিটে কী হারে বরফ গলছে বা কতখানি থাকছে না থাকছে, সেই কোশ্চেনটা এটা। আর 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 দেখো এইখানে দেখো এই কোশ্চেনটা একটু করলাম। সাম্য অবস্থান থেকে একটি সরল দোল গতি সম্পন্ন বস্তুকণাটি কি পরিমাণ সরণ হলে তার গতিশক্তি ও সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক হবে? এই ধরনের কোশ্চেন একটু আগেই করলাম, করতে পারবে নিশ্চয়ই, কিছুই নেই। পর্যায়কাল বের করা যেতে পারে। বলছে দুটি কম্পনশীল সুশালাকার যে দুটি চলতরঙ্গ উৎপন্ন করে তার সমীকরণ বলে দিয়েছে এখানটায়। তাহলে সরকম্প কত হবে? দুটো ফ্রিকোয়েন্সির ডিফারেন্স করে দেবে, তাহলে তোমার সরকম্প চলে আসবে, বুঝতে পারলে। তাহলে এই ছিল কিছু মানে কোশ্চেনের সলিউশন। দেখো এই যে 9 নম্বর সেট 8 নম্বর সেট ম্যাক্সিমামই সব আগেই করে দিয়েছি আমি, ঠিক আছে। সো কয়েকটা সেট ভালো করে যাও, তাহলে কিন্তু মোটামুটি সব কমন পেয়ে যাবে। আর আমি তো কমন দিয়েই দিয়েছি, সেগুলো করে নাও, হয়ে যাবে, চাপ নেই, ভয় পেও না। ভালো করে প্র্যাকটিস করো, আর তোর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, লাইক করো ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এক্সাম দিয়ে আসো, তারপর আবার কথা হবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।